হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরা মূলত এই চ্যানেলে ফিজিক্স রিলেটেড কোশ্চেনগুলো সলভ করে থাকি। তো আমরা যে ক্লাস 12-এর রায়মার্টিনের কোশ্চেন সলভ করছিলাম তার অনেক দিন থেকে করছি, প্রায় 90টা প্রশ্ন করে নিয়েছি। সেই জন্য অনেক দিন থেকে করছি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, এটি কিভাবে সম্ভব, আজ করব ধারকত্ব, দেখব কতটা রপ্ত। তো ফার্স্ট অফ অল দেখা যাক আজকে ধারকত্ব থেকে প্রথম প্রশ্ন কি রয়েছে। 1 নম্বর কোশ্চেন, কিউ আদান ও আর ব্যাসার্ধ বিশিষ্ট 1000টি জলবিন্দু একত্রিত হয়ে, আচ্ছা এগুলো করার আগে আমরা এর যে ফর্মুলা থেকে এই অঙ্কগুলো হবে সেই ফর্মুলাগুলো জেনে নেব। জেনে নিলে আমাদের করতে সুবিধা হবে এবং তোমরা কৃপা করে খাতা পেন নিয়ে বসবে, না হলে বুঝতে পারবে না। এবং আমার 2 প্রিয় ছাত্র আছে, 2 না 3, চিন্টু পিন্টু এবং পিঙ্কি। এদের ফিজিক্স ছাড়া সবকিছু মাথায় আসে। তো ফার্স্ট যে সূত্রটা আসবে সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু সিভি। কিউ সমান সিভি। এই জিনিসটা কি, এইরকম একটা ধারকের এখানে কি থাকে, প্লাস আদান থাকবে, এইখানে কি থাকবে, মাইনাস আদান থাকবে। তো এর ধারকত্ব সি এবং দুটোর মাঝে, 2 পাতের মাঝে বিভব ভি হলে আর এখানে কত আদান থাকবে সেটা কিউ ইকুয়াল টু সিভি, এই সূত্র থেকে হয়। 2 নম্বর সূত্র হচ্ছে সি ইকুয়াল টু আর। হোয়াট ইজ আর? আর মিনস এই যে গোলক, এই গোলকের ব্যাসার্ধ। গোলীয় ধারকের ক্ষেত্রে সি ইকুয়াল টু আর হয় গোলীয় ধারকের ক্ষেত্রে, তো আর ইকুয়াল টু ব্যাসার্ধ। 3 নম্বর, এটা হচ্ছে সিজিএস এসআই কি হয়, সি ইকুয়াল টু 4 পাই এপসিলন নট আর হয়। তো সি ইকুয়াল টু আর বাই 9 ইন্টু 10⁹ এটা হচ্ছে 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র কি, যদি দুটো ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, এটা C1 এটা C2, তাহলে তুল্য ধারকত্ব কি হয় 1/c। সিটা হচ্ছে তুল্য ধারকত্ব সমান 1/c1 প্লাস 1/c2। যদি এরা সমান্তরাল সমবায়ে থাকে তখন কি হবে, এটা C1 আর C2, তাহলে 1/c, এইখানে শুধু c ইকুয়াল টু কি হয়ে যাবে, C1 প্লাস C2 তুল্য ধারকত্ব। 6 নম্বর হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সূত্র কি, সি ইকুয়াল টু কে এপসিলন নট এ বাই ডি। বলবে স্যার এটা চিন্টু মিন্টুর কোথায়, এখানে ক্ষেত্রফল কোথায়? ক্ষেত্রফল হচ্ছে এইটা, এটা হচ্ছে ক্ষেত্রফল। এরা এইরকম ভাবে থাকে, এই হচ্ছে ক্ষেত্রফল। এদের মধ্যে ডিস্টেন্স কত, ডি, তাহলে ধারকত্ব সি ইকুয়াল টু এটা। 7 নম্বর সূত্র ভি ড্যাশ ইকুয়াল টু, এটা মনে রাখবো, n⁻²/3 ভি। বলবে স্যার ভি ড্যাশ ভি কি? হ্যাঁ, এটা কার প্রশ্ন? পিঙ্কির প্রশ্ন, যে ভি ড্যাশ আর ভি কি। ভি ড্যাশ হচ্ছে এইরকম একটা বড় গোলকের বিভব, একে ভাঙলে এইরকম ছোট ছোট যে গোলক হবে, ভালোভাবে বুঝবে পিঙ্কি, এইগুলো হচ্ছে ভি ড্যাশ। আর এটা হচ্ছে বড়টার হচ্ছে বিভব, বড় গোলকের বিভব হচ্ছে, বড় গোলকের বিভব ভি ড্যাশ আর ছোট ছোট গোলকের বিভব হচ্ছে ভি। এরকম কটা ছোট ছোট গোলক নিয়ে বড় গোলক তৈরি করা হচ্ছে, সেই সংখ্যাটাকে বলা হবে এন। 8 বললো স্যার ধারকত্ব, তাহলে ওটা তো বিভব হলো, ধারকত্ব কি হবে? ধারকত্ব হবে সি ড্যাশ ইকুয়াল টু n⁻1/3 সি। সি হচ্ছে কি এই ছোটগুলোর, আর সি ড্যাশ হচ্ছে বড়টা। 7, 8, 9 নম্বর বলবে যে দুটো গোলক, দুটো পরিবাহী রয়েছে, এই একটা পরিবাহী, এই একটা পরিবাহী, এর মনে করো ধারকত্ব C1, এর V1, এর C2, এর V2, তার দিয়ে যুক্ত করা হয়েছে, করলে তুল্য বিভব কি হবে? চিন্টু এবং পিন্টু ভালোভাবে দেখো, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। 10
এটা হচ্ছে সাধারণ বিভব। প্রতিটা ধারকত্ব কত করে আদান পাবে, Q1 ড্যাশ সংযুক্ত করার পর এই যে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এটা কি হবে, এর সাথে C1 গুণ হবে। যদি বলে দ্বিতীয় গোলকের কত আদান হবে, যোগ করার পর দ্বিতীয় গোলকের আদান হবে Q2 ইকুয়াল টু C2 V2 C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 ইন্টু এইখানে হয়ে যাবে C2। 11 12 নম্বরে আছে যে কত পরিমাণ এদের সঞ্চিত শক্তির সূত্র। সঞ্চিত শক্তি যে একটা ধারকের মধ্যে কতটা শক্তি সঞ্চিত থাকবে, মানে কি আমরা যে চার্জ দিই, পিঙ্কি এদিকে মন দাও, প্লাস প্লাস এদিকে রয়েছে মাইনাস, তো এর মধ্যে যে এই যে আদানটাকে স্টোর করতে হবে, তার জন্য তো কার্য করতে হবে, সেই কার্যটা এর ভিতর কি হবে, স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তারপরে আমরা যখন একে কাজ করবো না, এ একা একা সেই শক্তিকে আমাদের দেবে। সেই সঞ্চিত শক্তির সূত্র কি, সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে হাফ CV স্কোয়ার। তো এর বিভিন্ন রূপ রয়েছে, যেমন তোমাদের বিভিন্ন রূপ রয়েছে, কখনো গেম আর বললাম না, তারপরে হাফ সি ভি কিউ ইকুয়াল টু কি CV, তো ভি ইকুয়াল টু কি কিউ স্কোয়ার বাই সি, তো হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে এই একটা সূত্র, আর একটা সূত্র হবে, আরেকটা সূত্র কি হবে, যদি সিটাকে অমিট করে দিই তাহলে কিউ বাই ভি, মানে হাফ কিউ ভি, এই একটা সূত্র। এই হচ্ছে 12টা সূত্র। তাহলে ফার্স্ট বলে দিলাম, 1 নম্বর সূত্র কিউ ইকুয়াল টু সিবি, 2 নম্বর হচ্ছে সি ইকুয়াল টু আর, যখন সিজিএস এ থাকবে মানে কোনো গোলকের ব্যাসার্ধ তার ধারকত্বের সমান হবে। 3 নম্বর সূত্র সি ইকুয়াল টু 4 পাই এপসিলন নট আর, সি ইকুয়াল টু কি আর বাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কারণ আমরা জানি কি 1/4 পাই এপসিলন নট ইকুয়াল টু কি, পিঙ্কি মন দাও, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তো 4 পাই এপসিলন নট কি হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। 4 নম্বর 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2, যখন কি হবে, যখন শ্রেণী সমবায় যুক্ত থাকবে, সমান্তরালে কি হবে, যোগ, এদের সরাসরি যোগ হয়ে যাবে। এটা কি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এসআইতে কে এপসিলন নট এ বাই ডি। 7 নম্বর ভি ড্যাশ ইকুয়াল টু n টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি, এন হচ্ছে সংখ্যা, এই ছোট ছোট জলকণার সংখ্যা, আর এইটা হচ্ছে বড়টার বিভব হচ্ছে ভি ড্যাশ আর ছোটগুলোর হচ্ছে ভি। সি ড্যাশ ইকুয়াল টু বড়টার ধারকত্ব এবং সি ইকুয়াল টু ছোটগুলোর ধারকত্ব। এরকম দুটো আলাদা বিভবে আয়িত গোলককে যদি তার দিয়ে যুক্ত করা হয়, তাদের বিভব হবে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। Q1 ইকুয়াল টু কি, এই যুক্ত করার পর এ কত আদান পাবে, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 ইন্টু C1। Q2 ইকুয়াল টু সেম হবে, সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে হাফ CV স্কোয়ার আর হাফ কিউ স্কোয়ার বাই সি আর হাফ QV। আর একটা হয় কি, এদের এককগুলো জানতে হয়। ধারকত্বের সিজিএস একক, কি হয়, সিজিএস চেন্ডু দেখো, টোকো ঝটঝট খাতা পেন না বসো। আর এসআইতে কি সিজিএস হবে স্ট্যাট ফ্যারাডে, আর এসআইতে হবে কি, এটা হবে ফ্যারাডে, এটা। তারপরে কোয়েশ্চেন কি, এবার আমরা তাহলে পরের কোয়েশ্চেন বলতে শুরু করি। প্রথম থাকতে দেখা যাক, করবো হচ্ছে ধারক ধারকত্ব, দেখবো কতটা রপ্ত। 1 নম্বর, কিউ আদান আর ব্যাসার্ধের 1000টি জলবিন্দু একত্রিত হয়ে একটি বৃহৎ জলবিন্দু গঠন করলো। সেই বিন্দুটির বিভব ক্ষুদ্র জলবিন্দুগুলির তুলনায় কত গুণ হবে। তো উই নো দ্যাট, আমরা জানি যে কি ভি ড্যাশ ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 ভি। তো এন এর মান কত, এখানে একটু আগে শেখানো হয়েছে, এন এর মান হচ্ছে এখানে 1000টা রয়েছে, তার মানে 1000 এর হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু ভি। আচ্ছা, এইখানে 2/3 হবে বিভবের বেলায়, ওখানে কি ভুল করেছিলাম, হ্যাঁ না ঠিক আছে, বিভবের বেলায় 2/3। সুতরাং ভি ড্যাশ ইকুয়াল টু কত, তাহলে 10 এর কিউব এর হয়ে যাবে কত, 2/3 ইন্টু ভি। সুতরাং 100 হয়ে যাবে, 10 স্কোয়ার, 3 কেটে গেলে কি হবে, শুধু 10 স্কোয়ার পড়ে থাকবে ইন্টু ভি। এইবার কিউ আদান ও আর ব্যাসার্ধ বিশিষ্ট 1000টি, তখন তাহলে একটা ছোট ছোট জলকণার বিভব কি হবে, ভি ইকুয়াল টু কিউ বাই তাহলে আর, তাহলে 100 বা 100 ভি, এখানে এটা করার দরকার নেই,
বলেছে সেই বিন্দুটির বিভব ক্ষুদ্র জলবিন্দুগুলির তুলনায় কত গুণ। ক্ষুদ্র জলবিন্দুগুলো এটা, আর বড়টার বিভব হচ্ছে ভিডা, সুতরাং কত গুণ হয়েছে? 100 গুণ। সুতরাং আনসার বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি, একটি গোলীয়, অনুরূপ কোয়েশ্চেন একের, একটি গোলীয় তরল ফোঁটার ধারকত্ব 1 মাইক্রোফ্যারাডের, এটির বিভাজন ঘটে সমান ব্যাসার্ধের 8টি ফোঁটার সৃষ্টি হলো। এটি বিভাজন ঘটে মানে ভেঙে, প্রতিটি ফোঁটার ধারকত্ব কত হবে? তো আমরা জানি কি জানি, কিছু জানি, সি ডাজ ইকুয়াল টু কি n⁻⁴ ইন্টু সি। তো এইখানে একটি গোলীয় তরল ফোঁটার ধারকত্ব আর সেটার বিভাজন ঘটেছে মানে ক্যাপিটাল এটা বলে সি ড্যাশের মান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। 1 মাইক্রোফ্যারাড, এন এর জায়গায় কত হবে? 8। তাহলে 1 এইখানে লিখছি, 8 মানে কি, কতর কিউ করলে 8 হয়? কিন্তু 2 এর কিউ করলে 8 হয়, সুতরাং এটা। তো 1 ইকুয়াল টু কত হবে? 2c। স্যার 2c কেন? এখানে 3 ইন্টু 1/3 গুণ হলে কি হবে? 2c হবে। তাহলে c ইকুয়াল টু কি? হাফ। সুতরাং প্রতিটি ফোঁটার ধারকত্ব কত হবে? 1/2 মাইক্রোফ্যারাড। তারপরে কোয়েশ্চেন কি, একটি গোলীয় জলের ফোঁটা 10 × 10⁻12 কুলম আধানে আহিত অবস্থায় তার পৃষ্ঠে বিভব 100 ভোল্ট হয়, ফোঁটাটির ব্যাসার্ধ কত? ভয়ানক কোয়েশ্চেন। ব্যাসার্ধ কত? এইখানে আমরা বার করব কি ফার্স্ট? আচ্ছা, এইসি আর ওইসি সেম নয়, ওইসি আর এইসি আলাদা। এইসি হচ্ছে কুলম, আর একটা যেটা সূত্রের সি হচ্ছে ওটা হচ্ছে ধারকত্ব। উই নো দ্যাট কিউ ইকুয়াল টু সিবি। তাহলে সি ইকুয়াল টু কত হয়? কিউ বাই ভি। তো কিউ এর মান কত? 10 × 10⁻12 বাই 100। এখানে কত হবে? তাহলে একটা শূন্য কেটে যাবে, 10⁻13। কি একক আসবে? এসআই ফ্যারাড। এসআই একক মানে কি? ফ্যারাডে আসবে। নতুন ফোঁটার ব্যাসার্ধ কত? তো এসআইতে আমরা কি জানি? সি ইকুয়াল টু আর বাই 9 × 10⁹। সো আর ইকুয়াল টু কি? সি ইন্টু 9 × 10⁹। তো সি এর মান কত? সি এর মান হচ্ছে 10⁻13 ইন্টু 9 × 10⁹। সুতরাং কি হবে? 9 ইন্টু, তাহলে আর ইকুয়াল টু কি? 9 × 10⁻⁴। তো 9 × 10⁻⁴ কি আসবে? মিটারে আসবে, কারণ এসআইতে হয়েছে। চিন্টুটি এই অবধি বুঝতে পেরেছো? তারপরে কি হবে? 10⁻⁴ মিটার থেকে সেন্টিমিটার, 100 সেন্টিমিটার গুণ হলো কত হবে? 9 × 10⁻² সেন্টিমিটার। তো আর ইকুয়াল টু কি হবে? 9/100 মানে 0.09 সেন্টিমিটার। তো পিঙ্কি এই অবধি ক্লিয়ার? খাতায় তোলো, খাতা ছাড়া বসবে না। আর ইকুয়াল টু 0.09 সেন্টিমিটার। এবার যদি সমআধানে আহিত এমন 8টি একই ব্যাসার্ধের ফোঁটা সংযুক্ত হয়ে একটি ফোঁটায় পরিণত হয়, নতুন ফোঁটাটির পৃষ্ঠে বিভব কত হবে? নতুন ফোঁটাটির পৃষ্ঠে বিভব কত হবে? তো আমরা কি জানি? কিছু জানি? ভি ড্যাশ ইকুয়াল টু কি জানি? n⁻²/3 ভি। এখানে এন এর জায়গায় কত হবে? 8। 8⁻²/3 করলে পিন্টু কত হবে? 8⁻²/3 করলে তাহলে 2q মানে 4v। তাহলে 4v। আর বলেছে একটি গোলীয় আচ্ছা পৃষ্ঠে বিভব কত বলেছে? 100 ভোল্ট। ভি এর মান হচ্ছে 100 ভোল্ট। সুতরাং এটাকে কি করব? 300 দিয়ে ভাগ করে নেব। 300 দিয়ে ভাগ করলে কি হবে? স্ট্যাট ভোল্টে চলে আসবে। হ্যাঁ, 300 দিয়ে ভাগ করলে, কারণ 1 স্ট্যাট ভোল্ট সমান কত? 300 ভোল্ট। এটা তাহলে স্ট্যাট ভোল্টে আসবে 4 × 1/3 স্ট্যাট ভোল্ট। সুতরাং কত হবে? 1.33 স্ট্যাট ভোল্ট। 1.33। তো অপশন ইজ দ্য রাইট অপশন। তারপরে কোয়েশ্চেন কি, 27টি অভিন্ন পারদবিন্দুর প্রত্যেকটি 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। পারদ বিন্দুগুলি পরস্পর সংযুক্ত হয়ে সৃষ্ট বড় বিন্দুটির বিভব কত হবে?
তো এইখানে সেম কোয়েশ্চেন, কিছুটা একই ধাঁচের কোয়েশ্চেন রয়েছে। ফার্স্ট ভি ড্যাশ বড়টার বলেছে এন টু দি পাওয়ার 2/3 ভি, এনের মান কত আছে 27। পিঙ্কি 27 হোল টু দি পাওয়ার 2/3 করলে কত হবে 3 স্কোয়ার, মানে 3 কিউ, 3 স্কোয়ার থাকবে 3 স্কোয়ার ভি মানে 9 ভি। তাহলে 9 ভি কত, প্রত্যেকটার বিভব হচ্ছে 10 ভোল্ট, সুতরাং 9 ইন্টু 10, সুতরাং 90 ভোল্ট। 1 নম্বরে আনসার হচ্ছে অপশান বি 90 ভোল্ট। 2 নম্বরে কি হবে বলছে একই আকারের 64টি ফোঁটা জলের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করে। যদি প্রত্যেকটি ফোঁটার আদানের মান ও প্রকৃতি একই হয় তাহলে বড় ফোঁটার বিভব, ধারকত্ব, সঞ্চিত শক্তি, আরও যদি 2-4টে থাকতো লিখে দেও, ঠিক আছে। এতগুলো বিভব, ধারকত্ব, সঞ্চিত শক্তি, তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু কী হবে এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি। তো 64 2/3 ইন্টু ভি, 64 2/3 মানে 4 কিউ 16 ভি। আর ভি ইকুয়াল টু কত বলেছে, ভি ইকুয়াল টু কিছু বলেনি, সুতরাং ভি ইকুয়াল টু আমরা সূত্র জানি কিউ বাই আর। তো 16 কিউ বাই আর, 16 কিউ বাই আর। সুতরাং এইটা তো রয়েছে, এটা তো রয়েছে, এটা তো রয়েছে, এটা বাদ। এইবারে আমরা করব কি, ধারকত্ব বার করব। সি ড্যাশ ইকুয়াল টু এন টু দি পাওয়ার 1/3 আর সি, তাহলে 64 হোল টু দি পাওয়ার 1/3 আর সি। 64 মানে কতর কিউ, 4 কিউ মানে 4c, 4। আর এসআইতে কত হবে 4 পাই এপসিলন নট, 4 পাই, এইখানে এসআইতে কত হয় 4 পাই এপসিলন নট, আর ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ যদি আর হয় তার মানে 16 পাই এপসিলন নট আর হবে, 16 পাই এপসিলন নট আর, 16 পাই এপসিলন নট আর। মানে এটা রয়েছে, এটা রয়েছে, এটা নেই, এটা বাদ। তার মানে লড়াই হবে এ আর কার মধ্যে, সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে লড়াই হবে 16 পাই এপসিলন নট আর। তো তারপরে সঞ্চিত শক্তি, তো আমরা জানি কি সঞ্চিত শক্তির সূত্র কি, সি সঞ্চিত শক্তি ডাব্লিউ ধরে নিচ্ছি, তাহলে হাফ বা ইউ ধরে নাও, সেই সমান হবে হাফ সিভি স্কোয়ার। তো হাফ সিভি স্কোয়ার। তো বড়টার বলেছে, তাহলে বড়টার ভি কত হয়েছে 16 কিউ ওটা, আর সি ড্যাশ ইকুয়াল টু কি 16 পাই এপসিলন নট আর, আর ভি স্কোয়ার মানে কি 256 ইন্টু কিউ বাই আর এটা। তো এইখানে আচ্ছা এটা স্কোয়ার হয়ে যাবে, এটা কিউ স্কোয়ার আর এটা আর স্কোয়ার হয়ে যাবে, 2 8 16 আর আর কেটে যাবে, তাহলে 256 ইন্টু 8, 256 ইন্টু 8 করলে কত হবে, মানে 4 32 6 48 8 হাতে 4 5 40 4 44 4 হাতে 4 8 2 16 16 আর 4 20। সুতরাং সি রাইট অপশন, সি জিতে গেছে এখানে, সুতরাং সি হবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন কি, 64টি পারদবিন্দু প্রত্যেকটি 10 ভোল্ট বিভবে আহিত, এরা মিলিত হয়ে একটি বড় পারদবিন্দু গঠিত হয়, বড় বিন্দুটির বিভব হবে কত, বড় বিন্দুটির বিভব, ছোটটার না বড়টার। তো বড়টার বিভব কত হবে, আমরা ভি ড্যাশ ইকুয়াল টু কি জানি এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি। চিন্টু লেখো জজর লেখো, গল্প করা যাবে না। এন এর মান কত 64, এর হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি এর মান হচ্ছে 10। 64 2/3 সুতরাং কত 4 এর কিউ, তাহলে 64 সমান কত হবে 4 এর কিউ। তো 4 স্কোয়ার ইকুয়াল টু কি 16, 16 ইন্টু 10 সমান কত 160। পিঙ্কি তোলা হয়েছে 160 ভোল্ট, আনসার হবে সি। তারপরটা কি, অনুরূপ কোশ্চেন 3-এর, 1 ভোল্ট বিভবযুক্ত 64টি এরকম পারদবিন্দু মিলিত হয়ে একটি বড় পারদবিন্দু গঠিত হয়, বড় বিন্দুটির বিভব কত হবে, বড় বিন্দুটির বিভব, যারা যারা মনে হবে নিজে থেকে করার এইখানে পজ করে কিছুক্ষণ নিজে থেকে ট্রাই করো, না হলে দেখো ফের। বড় বিন্দুটির বিভব ভি ড্যাশ ইকুয়াল টু, তাহলে এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি, 64 2/3 করলে কত হবে 16 ভি, সুতরাং বড়টার বিভব হবে 16 ভি, ডি ইজ দ্য কারেক্ট আনসার।
তারপরে সমব্যাসার্ধ সম আধানযুক্ত 64টি জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কত? বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত 64টি বলেছে, সুতরাং বড়টার হবে তাহলে ভি ড্যাশ বাই ভি করে দিলে 16/1, সুতরাং 16:1 হচ্ছে কারেক্ট আনসার। তারপরে কোয়েশ্চেন কি, কিউ আধান ও সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা মিলিত হয়ে একটি বড় জলকণা তৈরি করলো। বড় জলকণাটির আধান ও ধারকত্ব হবে, শুধু জলকণা যুক্তই করছে, সুতরাং কিউ ইকুয়াল টু 64 কিউ ড্যাশ ইকুয়াল টু মানে কি প্রত্যেকটার আধান কত কিউ, তাহলে 64টা আধান কত হবে 64 ইন্টু কিউ, আর ধারকত্ব কত হবে সি ড্যাশ ইকুয়াল টু n⁻⁴ সি। 64 কিউ করলে 4c, সুতরাং 64 কিউ ও 4c, সুতরাং অপশন বি কে কভার করে টিক মেরে দাও। তাহলে 64 কিউ ও না বি হবে না, তো 64 কিউ 4c, সুতরাং অপশন সি। তারপরে কি, মাছেরটা একটি সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যে তেল রাখা আছে, সেটি ধারকত্ব সি। যদি পাতদ্বয়ের মধ্য থেকে তেল অপসারণ করা হয় তবে সেটি ধারকত্ব কত হবে? উই নো দ্যাট সমান্তরাল ধারকত্ব এসআই তে k⁴ a/d। পিঙ্কি এ কি ছিল আর ডি কি ছিল? এ ছিল কি ক্ষেত্রফল, ডি ছিল কি পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো সির সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে? এই সব দেখো পাশাপাশি রয়েছে, সুতরাং সরল সম্পর্ক রয়েছে। c2/c1 ইকুয়াল টু কি হবে k2/k1। প্রথমে কে ছিল তেল, তো c2/c এখানে কত হবে, তেলের জায়গা কত বসাবো 2, তারপরে কি রয়েছে তেল অপসারণ করা আছে কিছু নেই মানে 1, সুতরাং c2 ইকুয়াল টু কত হবে c/2। সো অপশন নম্বর ডি এই পরীক্ষায় জিতে গিয়েছে। তারপরে কি হলো 6টা, একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব সি, পাত দুটির মধ্যে 2 ধ্রুবক বিশিষ্ট পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করানো হলে ধারকত্ব কত হবে? তো আমরা আগেরটার মতো c2/c1 ইকুয়াল টু কি লিখতে পারি k2/k1। সুতরাং প্রথমে কি ছিল, কিছু ছিল না মানে c1, এখানে কত ছিল 1, এবারে কি হয়েছে এইখানে 2 হয়েছে k2। পাত দুটির মধ্যে 2 পরাবৈদ্যুতিক বিশিষ্ট পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করালে কি হবে? সুতরাং c1 ইকুয়াল টু 2c। তো এখানে 4 জনের মধ্যে বি জিতেছে। 6 3টি 4 মাইক্রোকুলম আধানের ধারকত্বকে এমনভাবে সংযুক্ত করা হলো যার ফলে কার্যকর ধারকত্ব পাওয়া গেল 6 মাইক্রোফ্যারাডে। এই সমন্বয়টি করা যাবে যদি প্রতিটি ধারক শ্রেণী সমবায় যুক্ত থাকে, প্রতিটি ধারক সমান্তরাল সমবায় যুক্ত থাকে, দুটি সমান্তরাল একটি শ্রেণী, আর কত কি অপশন দিয়েছে। আর প্রথমে বলেছে দুটো ধারককে শ্রেণী সমবায় যুক্ত করো, তাহলে 4 আর এই 4, তাহলে কি হবে এইটাও 4। তাহলে আমাদের সূত্র কি জানি, সহজ সূত্র, শ্রেণী সমবায় থাকলে 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2। তো এটাকে আমি সহজ করে বলি গুণফল বাই যোগফল, গুণফল বাই গুণফল বাই যোগফল, তাহলে 4 ইন্টু 4, আর এখানে 4 যোগ 4 চিন্টু কাটাকাটি করে দিতে হবে 16/4 16/8, সুতরাং 2 হয়, সুতরাং মিলছে না, 6 মাইক্রোফ্যারাড চাই, মানে অপশন এ তুমি যাও বাড়ি। প্রতিটি ধারক সমান্তরাল সমবায় যুক্ত করে দিলে, সমান্তরাল সমবায় যুক্ত করে দিলে কি হবে c ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2, তাহলে 4 প্লাস 4 8, সুতরাং অপশন বি তুমিও বাড়ি যাও। সি দুটি সমান্তরালে এবং একটি শ্রেণীতে যুক্ত থাকবে, দুটো সমান্তরাল, তাহলে দুটো সমান্তরাল আর একটা কি থাকবে শ্রেণীতে, তাহলে দুটো সমান্তরালে 4 4, দুটো সমান্তরাল থাকলে কি হবে যোগ হবে, যোগ হলে এইখানে কত হবে তুল্য ক্যাপাসিট্যান্স কত হবে, এখানে 4 4 8, আর এইখানে কত এইখানে হবে 4, সুতরাং গুণফল বাই যোগফল করলে, তাহলে এটা তো 1 নম্বর কেসে হয় না, এটা 2 নম্বর কেসে হয় না, এটা 3 নম্বর কেস, তাহলে গুণফল মানে 12, 4 3 12, তাহলে 8/3 মানে মিলছে না। সুতরাং ডিটটা দেখবো মেলে কিনা, দুটো শ্রেণীতে রয়েছে এইরকম, দুটো শ্রেণীতে, একটা সমান্তরালে, বাহ একটা হচ্ছে সমান্তরালে, তার মানে 4/4, এই দুটোকে হিসাব করলে কি হবে গুণফল বাই যোগফল মানে 2, আর এইখানে থাকবে 4 4 আর 2 যোগ করলে সমান্তরালে যেহেতু আছে হয়ে যাবে 6, সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোয়েশ্চেন কি, একটি ধারকের ধারকত্ব 2 × 10⁻⁶ ফ্যারাডে ইন্টু পড়ো এদিকে মন দাও ওদিকে, এবং বিভব 200 ভোল্ট, এটিকে সম্পূর্ণরূপে অনাহিত করলে মুক্ত হওয়ার শক্তির পরিমাণ কি হবে? মুক্ত হওয়ার শক্তির পরিমাণ তাহলে কি হবে, আমরা জানি কি ইউ ইকুয়াল টু মুক্ত হওয়ার শক্তির পরিমাণ হাফ CV স্কোয়ার, তাহলে হাফ সি এর জায়গা কত 2 × 10⁻⁶, আর ভি কত হবে 200 এর স্কোয়ার,
সুতরাং হাফ 2 ইন্টু 10⁻⁻6, তাহলে 200 ইন্টু 200, তাহলে 2 কেটে যাবে, তাহলে 4 ইন্টু 10⁻²। পিঙ্কি বলছে কেন এটা হলো? পিঙ্কি বলছে এখানে 4টে শূন্য আছে দেখো, আর এইখানে তাহলে 4টে শূন্যকে কি লেখা যায়? 10⁻4 লেখা যায়, আর এখানে হচ্ছে 10⁻⁻6, তাহলে -6 আর +4, সুতরাং কি 10⁻²। সুতরাং 4 বাই কত হবে? 100। বিন্টু এর উত্তর কত হবে? 0.04 জুল। 0.04 জুল। এটা সাতেরটা। আরেকটা কি হবে? একটি ধারকের আধান 2 কুলম্ব বৃদ্ধি করলে তার শক্তি কত পায়? 21% বৃদ্ধি পায়। ধারকটির প্রাথমিক আধান কত ছিল? আচ্ছা, এটাকে হিসাব করতে গেলে আমরা ইউ ইকুয়াল টু কি জানি? হাফ CV স্কয়ার। তো এইখানে 2 কুলম্ব বৃদ্ধি করছে, সি সবসময় কনস্ট্যান্ট থাকবে, সুতরাং সি দিয়ে আমরা নিয়ে আসবো। আর শক্তি চেয়েছে, তো আধান, এখানে আধান দিয়ে কি আনসার আসে সেটা দেখবো। তাহলে হাফ সি, আর কিউ ইকুয়াল টু কি জানি আমরা? সিভি। তো ভি ইকুয়াল টু কি হবে? কিউ বাই সি, সুতরাং কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার। তো হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা কে চিন্টু? এই তো ঠিক আছে। সুতরাং U2 বাই U1 ইকুয়াল টু, তাহলে কত হয়ে যাবে? Q2 স্কোয়ার বাই Q1 এর স্কোয়ার, হাফ বাই 2C, এটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে, কনস্ট্যান্ট। তো প্রথমে এটা যদি 100 হয়, এটা কত হবে? 121, তোমরা জানো। এবং এটা যদি Q1 হয়, এটা মনে করো কিউ, তাহলে এর স্কোয়ার। এবারে কি হবে? Q+2, 2 বৃদ্ধি করেছে, Q+2 এর স্কোয়ার। সুতরাং এইখানে লিখছি Q+2 বাই কিউ ইকুয়াল টু কত হবে? √121 বাই 100। তাহলে Q+2 বাই কিউ ইকুয়াল টু কত? 121 এ 11, আর নিচে হচ্ছে 10, তাহলে 10Q প্লাস 20 ইকুয়াল টু কত হবে? 11Q। তাহলে 11Q থেকে 10Q বাদ সমান কত হবে? 20। সুতরাং Q ইকুয়াল টু কত হবে? 20। পিঙ্কি বোঝা গেছে? খাতা পেন নিয়ে বসবো। খাতা পেন ছাড়া বসলে মাথায় আসবে, কিছুক্ষণ বাদে চলে যাবে, কারণ ইনস্টাগ্রাম আছে না। তারপর তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। একটি ধারকের দুটি পাতের মধ্যে বিভব পার্থক্য 20% বৃদ্ধি পেলে ওই ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে? তো বিভব পার্থক্য, তাহলে আমরা সঞ্চিত শক্তি একটু আগে পড়েছি, ইউ ইকুয়াল টু কি জানি? হাফ সিভি স্কোয়ার। তাহলে ধারকের দুটি পাত, তাদের মধ্যে ক্ষেত্রফল বৃদ্ধি করে না, দৈর্ঘ্য বাড়ায় না, কিছু করে না, মানে সি কনস্ট্যান্ট। তাহলে U1 বাই U2 সমান কি হয়ে যাবে? U2 বাই U1, V2 স্কোয়ার বাই V1 স্কোয়ার। আচ্ছা, 20% এখানে আমি সহজে করাতে পারি, কিন্তু তোমাদের জন্য এই আমাদের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, ফিজিক্স ছাড়া যার মাথায় সব কিছু ঢোকে, পিঙ্কি, তার জন্য আমি বলছি। তাহলে V1 কত হবে? এইখানে 20, মানে এটা যদি 100 হয়, আর V2 20% বৃদ্ধি পেলে 120 হবে, এর হোল স্কোয়ার। তো 0 0 কেটে যাবে, 2 6 12, 2 5 10, এটা। সুতরাং U2 বাই U1 ইকুয়াল টু 36 বাই 25। তাহলে কত বেড়েছে? U2 মাইনাস U1, U2 জায়গায় কত লিখতে পারি? 36 বাই 25। U1 কোথা থেকে? পিঙ্কি এদিকে তাকাও। 36 বাই 25 U1 মাইনাস U1, 36 থেকে 25 থেকে বিয়োগ করলে তাহলে 1 U1 বাই 25। তো কতটা বাড়বে? U2 মাইনাস, আমরা শতকরা করেছি, বাই U1 ইন্টু 100%। সুতরাং এটা শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি 11 U1 বাই 25 U1 ইন্টু 100। তো U1 কেটে যাবে, 25 চারে কত হবে? 100। সুতরাং 11 চারে কত বিন্দু? 44%। সুতরাং 40 আছে, তো 40 কাছাকাছি অ্যান্সার, 40-এ অ্যান্সার মারো। তারপরে কোয়েশ্চেন কি? একটি 300 মাইক্রোফ্যারাডের সমান্তরাল পাত ধারককে 200 ভোল্ট বিভবে আহিত করা হলো। উৎস থেকে বিচ্ছিন্ন করার পর পাত দুটির মধ্যে দূরত্ব অর্ধেক করা হলে পাত দুটির মধ্যবর্তী বিভব প্রভেদ ও সঞ্চিত শক্তির পরিবর্তন কত হবে? তো এই সমান্তরাল পাত ধারক, একে যদি আমি আলাদা করে নিই, চিন্টু খেয়াল করো, গল্প করো না। পাত দুটির মধ্যে দূরত্ব অর্ধেক করা হয়েছে। আচ্ছা, তো আমরা জানি কি কিউ ইকুয়াল টু
সিভি। সমান্তরাল পাত ধারক বলেছে, সমান্তরাল পাত ধারকের তাহলে সি কত হবে কে এপসিলন নট এ বাই ডি ইন্টু ভি। তো কিউ এর সাথে ডি কি সম্পর্কে রয়েছে? আচ্ছা, এইখানে 200 ভোল্ট বিভবে আয়িত করা হলে পাত দুটির মধ্যে দূরত্ব অর্ধেক করেছে। আচ্ছা, কিউ ইন্টু ডি সমান কি লেখা যায়? কে এপসিলন নট এ ইন্টু ভি। তাহলে কিউ এর সাথে আর কার না ভি এর সাথে ডি, ভি এর সাথে ডি, তাহলে ডি ইকুয়াল টু কত হবে? কে এপসিলন নট এ বাই কিউ ইন্টু ভি। তাহলে কি সম্পর্ক রয়েছে? কি সম্পর্ক রয়েছে পিঙ্কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, এই সমানুপাতিক সম্পর্ক রয়েছে, তাই তো? সুতরাং তাহলে কি হবে? ভি টু বাই ভি ওয়ান ইকুয়াল টু কি হবে? ডি টু বাই ডি ওয়ান। তাহলে ভি টু বাই ভি ওয়ান, ডি ওয়ান এর মান কত? ডি ওয়ান এর মান হচ্ছে ডি, আর ডি টুর মান কত? ডি টু মানে অর্ধেক করা আছে, ডি বাই টু করা আছে। তাহলে ভি টু ইকুয়াল টু কি? তাহলে ডি ডি কেটে যাবে হাফ, আর বিভব কত আছে? 200 ভি। আবার বলছে পিঙ্কি এটা কিভাবে হলো? তাহলে এই তো হাফ ইন্টু ভি ওয়ান, ভি ওয়ান এর মান কত রয়েছে? ওই 200। সুতরাং কত হবে? 100 ভোল্ট। তাহলে 100 ভোল্ট কোথায় আছে? অপশান এ আছে। সুতরাং এইগুলো নেই, এইগুলো দৌড় থেকে ছুটে ঘরে চলে গেছে। তাহলে আর পড়ে রয়েছে কি? এ আসছে। এবার সঞ্চিত শক্তির পরিবর্তন কি? তো প্রথমে আমরা সঞ্চিত শক্তির সূত্র কি জানি? হাফ সিভি স্কোয়ার। তো ইউ ওয়ান ইকুয়াল টু কত হবে? হাফ ইন্টু 300 ইন্টু ভি ওয়ান স্কোয়ার, মানে 200 এর স্কোয়ার। তো কত হবে? হাফ এইখানে ইন্টু হিসাব করো, তাহলে 2 4 1 2 3 4, তাহলে 4টে 2 6টা, আর এখানে মাইক্রোফ্যারাডে ছিল, সুতরাং এখানে কত হবে? 10 টু দি পাওয়ার -6। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, তাহলে দুটো, একটা দুটো 3 4টে 6টা, 10 টু দি পাওয়ার 6 -6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এটা হয়ে যাবে 3 আর 4 গুণ করেছি, আর শূন্যগুলোকে নিয়ে 10 টু দি পাওয়ার 6 করা হয়েছে। তাহলে এটা কেটে গেলে হবে কত? 6 কি হবে? ভোল্ট একক আছে, এই কাজের এসআই একক কি? জুল। এইবার ইউ টু, এ টু ইকুয়াল টু কত? এই চিন্টু এদিকে তাকাও, তাহলে হাফ সি টু কত হবে? না তার হাফ হয়ে গেছে। আচ্ছা, এইখান থেকে একটা জিনিস দেখো, যে সি সমান যদি আমরা এটা লিখি, তাহলে সি এর সাথে ডি কেমন সম্পর্ক? সি ইকুয়াল টু কি? কে এপসিলন নট এ বাই ডি। যদি এটা হাফ হয়, মানে সি টু বাই সি ওয়ান হয়, তাহলে আমরা কি লিখতে পারি? ডি ওয়ান বাই ডি টু, কারণ এটা ব্যস্ত সম্পর্কে রয়েছে। পিঙ্কি এদিকে দেখো, তাহলে প্রথমে কত হচ্ছে? ডি, তারপর হচ্ছে কত? ডি বাই টু। সুতরাং সি টু বাই সি ওয়ান ইকুয়াল টু কত হবে? 2 সি টু বাই সি ওয়ান। তাহলে সি টু ইকুয়াল টু কি? 2 সি ওয়ান, মানে প্রথমে যা ধারকত্ব থাকবে তার দ্বিগুণ হয়ে যাবে। তার মানে এটা কত হয়ে যাবে? 600 ইন্টু তার ভি টু স্কোয়ার, তার মানে ভি টু হয়ে গেছে কত? ভি টু 100, তার মানে 100 এর স্কোয়ার। সুতরাং হাফ ইন্টু 600 আর 100 স্কোয়ার করলে কত হবে? কটা শূন্য? 4টে শূন্য, 4টে দিয়ে 6টা। এখানে ফের আগের মতো ভুল হয়েছে, 10 টু দি পাওয়ার -6, কারণ মাইক্রোফ্যারাডে রয়েছে, এটা ফ্যারাডে নিয়ে যেতে হবে। তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। পিঙ্কি এবার বুঝলে? তাহলে হাফ ইন্টু 6 কত হবে? খাতা পেন নিয়েছো তো? লিখছো তো? তারপরে দেখো 6/2 করলে হবে কত? 3 জুল। সুতরাং কত পরিবর্তন হবে? u1 মাইনাস u2 ইকুয়াল টু 6 - 3 ইকুয়াল টু কত হবে? 3 জুল। তারপরে কোশ্চেন কি আছে? 10 20 মাইক্রোফ্যারাড বিশিষ্ট একটি ধারককে 10 ভোল্ট বিভবে আয়িত করা হলো। অন্য একটি 60 মাইক্রোফ্যারাডের ধারক 30 ভোল্ট বিভব ছিল। তাদের এরূপভাবে যুক্ত করলে তাদের বিভব সমান হয়। সাধারণ বিভবটি কত হয়? প্রতিটি ধারকের সংযোগের পর আধান নির্ণয় করো। বাবা, তো আমরা কি সূত্র জানি তাই দেখো, ভি ইকুয়াল টু সাধারণ বিভবের সূত্র কি? C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এটা বিভবের সূত্র। তো ভি ইকুয়াল টু কত? 20 মাইক্রোফ্যারাড, তাহলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর ভি এর জায়গা কত? 10 প্লাস C2 এর জায়গা কত হবে? 60 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর V2 এর জায়গা কত হবে? 30 ভোল্ট বাই C1 প্লাস C2, মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 প্লাস 60 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটা। তো ভি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6, ওপরে কমন গিয়ে উপর থেকে নিচে থেকে গিয়ে কেটে যাবে, ওপর নিচ পাশাপাশি যেখান থেকে কেটে যাবে, মোটামুটি 200 আর 630 গুণ করলে হবে 1800 বাই কত হবে? 20 আর 60 যোগ করলে হবে কত? 80। তো ভি ইকুয়াল টু কত? এইখানে হয়ে যাবে 1800 আর 200 যোগ করলে কত হয়? 2000 বাই 80। সুতরাং 008, আর এটা করলে কত? 25 ভোল্ট। সুতরাং ভি ইকুয়াল টু কত?
25 ভোল্ট। 25 ভোল্ট কোথায় রয়েছে? অপশান এ আর অপশান সি তে নেই, সুতরাং এইগুলো তো মিলি ভোল্টে রয়েছে, সুতরাং এইগুলো তো হবে না, এটা তো হবে না, এটা তো হবে না, সুতরাং অপশান এ জিতে গেছে। তাহলে উইনার এই কোয়েশ্চেনের অপশান এ। তারপরে কোয়েশ্চেন কি, 1 ফ্যারাডে সমান কত স্ট্যাট ফ্যারাডে? ওই চিন্টু, 1 ফ্যারাডে সমান মনে রাখবে 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাডে, 11 স্ট্যাট ফ্যারাডে। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান, বাকিগুলো হবে না। তারপরে কোয়েশ্চেন কি, 3টে বিভিন্ন মানের ধারক শ্রেণী সমবায় থাকলে এদের তুল্য ধারকত্ব কত? ওয়ে শ্রেণী সমবায়, এটা হচ্ছে ব্যাটারি হয়ে গেছে, দুদিকে সমান হবে, না তো তোমার 12টা বেজে যাবে। এইখানে দেখো দুদিকে সমান হতে হবে, না তো ব্যাটারি হয়ে যাবে। হলো, তাহলে C1 C2 C3, তাহলে তুল্য ধারকত্ব কত হবে? 1/c ইকুয়াল টু কত? 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তো 1/c ইকুয়াল টু কি? C1 C2 C3 গুণ করলে কি হবে? C1 C2 C3 লসাগু। তাহলে এখানে কে পড়ে থাকবে? C2 C3। কিভাবে? পিঙ্কি জিজ্ঞেস করছে কিভাবে। C1 মিল হয়ে গেছে, বাকিগুলো খারাপ পড়ে আছে, সেগুলো বসিয়ে দাও। C2 C3 দুর্ধর্ষ ছাত্র সব। C2 আর এই C2 যদি মিল হয়ে যায়, বাকিগুলো কেউ পড়ে রয়েছে C1 আর C3 বুঝিয়ে দাও, বসিয়ে দাও। C3 মিলে গেছে, বাকি কেউ পড়ে আছে C1 আর C2। সুতরাং C ইকুয়াল টু C1 C2 C3 বাই C2 C3 প্লাস C1 C3 কি হবে বিন্দু? তারপরে C1 C2। সুতরাং অপশান কোনটা হবে? C1 C2 C2 C3 আর C1 C3। সুতরাং অপশান ইজ দ্য কারেক্ট অপশান। তারপরে কোয়েশ্চেন, শ্রেণী সমবায় যুক্ত দুটি ধারকত্ব C1 ও C2, তুল্য ধারকত্ব কত? তো 1/c, এটা পিন্টু বলবে এর মান কত হয়। 1/C1 প্লাস 1/C2। তো C ইকুয়াল টু কত হবে? গুণফল বাই যোগফল করলে এর তুল্য ধারকত্ব এসে যাবে। সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। হ্যাঁ, যারা ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ চিন্টু আর পিঙ্কি এদের ফিজিক্স মাথায় ঢোকে না, আমি জোর করে এদের ভেতরে ফিজিক্স এর মেমোরি কার্ড দেওয়া হবে। 5 মাইক্রোফ্যারাড ও 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন দুটো ধারককে যথাক্রমে 12 ভোল্ট ও 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এদের সাধারণ বিভব কত হবে? আচ্ছা, সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে, এইরকম সমান্তরাল সমবায়ে যুক্ত করেছে, এটা আর এটা। ধারক দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সাধারণ বিভব কত? আর সমান্তরাল সময়ে কি সেম থাকে? বিভব সেম থাকে। তো এইখানে সে যেমন ভাবে যুক্ত করে, আমরা জানি কি C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এটা। সুতরাং কত হবে? 10 × 10⁻⁻6 × 16 প্লাস 10 × 10⁻⁻6 × 10 ভাজিতক C1 প্লাস C2, তাহলে 5 × 10⁻⁻6 প্লাস 10 × 10⁻⁶। তো 10⁻⁻6 কেটে যাবে, তাহলে 16 5 কত হবে? 80, আর এইখানে হয়ে যাবে 100, আর নিচে কত হবে? 10 5 15। তো এইখানে 180 বাই 15 এইখানে, তাহলে 3 3 6 18 0, আর 3 5 15 কত হবে? 5 12 60, সুতরাং 12 ভোল্ট। সুতরাং 12 ভোল্ট। অপশান এ জিতে গিয়েছে, বি যেতে নেই, সি যেতে নেই, ডি যেতে নেই। তারপরে কোশ্চেন কি, 0.1 ও 0.4 মানে মিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি পরিবাহীগুলোকে 80 ভোল্ট ও 20 ভোল্ট বিভবে আহিত করা হলো। এরপর এদের একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলো। এদের সাধারণ বিভব কত হবে? এই চিন্টু, কি হবে সাধারণ বিভব? সূত্র কি বলো? সি, দেখেছো চিন্টুকে আঁকা থেকে বরফি হয়ে গেছে, এর বরফি খাওয়ার ইচ্ছা হচ্ছে। C1 V1 প্লাস C2 V2 বাই কত হবে? C1 প্লাস C2। এসআইতে কি হয়? এসআইতে C ইকুয়াল টু 4πε0 আর গোলকের ধারকত্ব, তাহলে C ইকুয়াল টু কত হবে? R বাই 9 × 10⁹। সুতরাং এইখানে C1 এর জায়গা কত হবে? 0.1 বাই 9 × 10⁹। ভির জায়গা কত হবে? RC প্লাস C2 এর জায়গা কত হবে? 0.4 বাই 9 × 10⁹ ইন্টু 20 বাই কত? C1 প্লাস C2 0.1 বাই 9 × 10⁹ প্লাস 0.4 বাই 9 × 10⁹। 1 বাই 9 উপরে কত হবে? 1 বাই 9 × 10⁹ কমন নেবো, নিচে 1 বাই 9 × 10⁹ কমন, তাহলে কমন নিলে কত হবে? 0.1 কে 80 তে গুণ করলে হবে 8, আর
0.4কে পিঙ্কি এদিকে দেখো 0.4 ইন্টু 2কে যদি গুণ করা যায় 20কে গুণ করলে তাহলে 0 কে দেখে 4 দোকানে 8 বাই কত হবে, তাহলে এখানে 0.1 আর 0.4 যোগ করলে হয়ে যাবে 0.5, কারণ 1/9 ইন্টু 10⁹ কেটে গিয়েছে। সুতরাং এটা করে গেলে কত হবে 16/0.5, আর 0.5 মানে কি 16/2, সুতরাং 32 ইজ দ্য কারেক্ট আনসার, 32 ভোল্ট। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি, C1 ও C2 ধারক হতে দুটি ধারককে সমান্তরাল সময়ে যুক্ত করা হলো, সংস্থাটির কিউ আদান দিলে ওই আদান ধারক দুটির মধ্যে বন্টিত হয়। C1 ও C2 ধারকত্বের অনুপাত কি? বলো তো পিন্টু, কিউ সমান কি ছিল? সিভি। কিউ সমান কি ছিল? সিভি। সুতরাং কিউ এর সাথে সি কি সম্পর্ক রয়েছে, তাহলে এইটাকে দেখতে হবে। তখন তাহলে Q1/Q2 বা Q2/Q1। আচ্ছা, সমান্তরাল ধারক রয়েছে না, সমান্তরাল ধারক, তাহলে কি হবে, দুজনের সব ভি সমান হবে, তাহলে ভি এখানে কনস্ট্যান্ট। সুতরাং কি লিখতে পারবো, C2/C1। তাহলে বলেছে C1/C2 অনুপাত, C1/C2 অনুপাত তাহলে কি হবে, Q1/Q2। সুতরাং এদের আদান দ্বয়ের অনুপাত হবে এই C1/C2। সুতরাং অপশন ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি, 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলীয় ধারকের ধারকত্ব হলো কত হবে, এটাকে বলবে চিন্টু বলবে। সি সমান কি জানি সিজিএস পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে হয় সি সমান কি আর, তাহলে এখানে আর কত রয়েছে, আর মিন্স কি ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে আর ইকুয়াল টু কি 20 সেন্টিমিটার। তো 20 সেন্টিমিটার হয়ে গেলে এখানে কি হবে 20 স্ট্যাট ফ্যারাডে, 20 স্ট্যাট ফ্যারাডে লিখতে পারবো, ফ্যারাড 20 স্ট্যাট ফ্যারাড। তাহলে 20 স্ট্যাট ফ্যারাড ইজ দ্য কারেক্ট আনসার, কারণ এটা সিজিএস এ রয়েছে, ধারকত্বে সিজিএস যোগ করছে স্ট্যাট ফ্যারাডে। তারপরে যত সম্ভব নেই আর না, আর ব্যাসার্ধের গোলীয় ধারকের ধারকত্ব কিভাবে নেই বলতে পারি, এসআইতে সি ইকুয়াল টু কি 4πε0 ইন্টু ক্যাপিটাল আর, তাহলে 4πε0 ইন্টু ক্যাপিটাল আর। সুতরাং অপশন ইজ দ্য কারেক্ট অপশন। এইবারে নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং আরও ভিডিও পেতে এরকম সাবস্ক্রাইব করো। এবং চিন্টু পিন্টু এবং পিঙ্কি হলো আমার 3 ক্যারেক্টার, যারা মোস্ট ফেভারিট স্টুডেন্টস, যাদের ফিজিক্স ছাড়া বাকি সব কিছু মাথায় আছে। সুতরাং এর পরের ভিডিওতে আমরা আমার ফের আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকের এই অবধি, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।